ভিত্তিক অনিয়মের অভিযোগে তথ্য উপাত্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়ার প্রেক্ষিতেই এই তথ্য জমা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি। খুব শিগগিরই মামলা করা হবে বলেও জানিয়েছে দলের নেতারা। নানা অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগ এনে গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি ও ঐক্যফ্রন্ট। এরপর গত 3রা জানুয়ারি দল ও জোটের প্রার্থীদের ঢাকায় ডেকে অনিয়ম ও কারচুপির আসন ভিত্তিক তথ্য চায় বিএনপি। একই সঙ্গে দেয়া হয় চিঠি। তারই প্রেক্ষিতে তথ্য উপাত্ত জমা দিতে শুরু করেন বিএনপি, 20 দল ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এ পর্যন্ত 300 আসনের বিপরীতে 120 জন প্রার্থী অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য জমা দিয়েছেন। নির্বাচনের পূর্ব থেকে নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে যে সমস্ত ধ্বংসাত্মক কাজ, সন্ত্রাস চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে এবং যে সমস্ত মামলা মোকদ্দমা করা হয়েছে সেই সব মামলা মোকদ্দমার তথ্য আমাদের কাছে চাওয়া হয়েছে। আমরা সেই সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। উচ্চ আদালতও নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে শিগগিরই মামলা করা হবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। যিনি নির্বাচিত হয়েছেন তিনি আইনসঙ্গত হননি, তার প্রেসিডেন্টরা বাতিল করে যিনি আবেদন করেছেন তাকে মেম্বার অফ পার্লামেন্টে ঘোষণা দেওয়া হোক। থার্ড যেটা হলো যে তৃতীয় যেটা, উনি পুরো নির্বাচনটা বাতিল চাইতে পারেন, নতুন তফসিল ঘোষণার দাবি করতে পারেন। তো যেহেতু দলের সিদ্ধান্ত হয়েছে নিয়ম অনুযায়ী খুব শীঘ্র হয়। নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানানো হবে বলেও জানান বিএনপির নেতারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের চন্দ্রামোড়ে ফ্লাইওভার ও রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সড়ক, মহাসড়ক অবৈধ দখলে আছে, যেসব রাস্তা অবৈধ দখল মুক্ত করতে। গণতান্ত্রিক বিশ্বে যে নির্বাচন স্বীকৃতি পেয়েছে সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। তারা আগে সংসদে আসুক, অধিবেশনে যোগ দিক। 30 তারিখ সংসদ অধিবেশন, আমি আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে 29,000 কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশাল এই ঘাটতি কঠিন চ্যালেঞ্জে ফেলেছে এনবিআরকে। এজন্য রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি সহ বিভিন্ন কারণে প্রতি অর্থবছরের শুরুতে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কম হয়, যদিও সময়ের সাথে আদায় বাড়ে। 5 বছরের পরিসংখ্যান বলছে প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয় গড়ে 10 থেকে 14%, অথচ এবছর হয়েছে মাত্র 5.5%। প্রথম 6 মাসে 26,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে 97,240 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকার নানা কারণ তুলে ধরেন কর্মকর্তারা। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে হয়তো একটা ট্রানজেকশনের বা তাদের মানসিকতার পরিবর্তনের মধ্যে একটা কিছু লক্ষণীয় ছিল। গ্যাস খাতে জনস্বার্থে অব্যাহতি দিয়েছি, তার ফলে গ্যাস খাতের প্রায় 11,800 কোটি টাকা আমরা পাইনি। পেট্রোলিয়াম খাতে আমাদের প্রায় 15-16,000 কোটি টাকা অধিক বকেয়া পড়ে আছে। তবে বিশাল ঘাটতির জন্য কর্মকর্তাদের যথাযথ তৎপরতা ও রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতাকে দায়ী করেন সাবেক চেয়ারম্যান। এটা 4 বা 5-এ নেমে যাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক এবং ব্যর্থতার পরিচায়ক, কারণ আমার অর্থনীতি তো থেমে যায়নি। মনে হচ্ছে এনবিআর ডিপার্টমেন্টগুলো তাদের যে বিদ্যমান কর্মধারা যা যা আছে সেগুলোতে অনুসরণে তারা অপারগ হচ্ছেন। কর্মকর্তাদের কিছুটা গাফিলতি ছিল স্বীকার করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন আর কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বদলি করে দেব। যারা মিথ্যা ঘোষণা দিয়ে মালপত্র ছাড় করাবে তাদের আমদানি লাইসেন্স যাতে বাতিল করে দেওয়া হয় সেসব বিষয়ে আমি
তাদেরকে নির্দেশ দিয়েছি। গেল 3 বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও এবছর 3.5% প্রবৃদ্ধি ধরে 2,96,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে আয়করে প্রবৃদ্ধি কিছুটা ভালো হলেও শুল্ক ও মূসক খাতে প্রবৃদ্ধি হতাশাজনক। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় যথাযথ পরিকল্পনা নিতে ব্যর্থ হলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সেক্ষেত্রে সরকারের নেওয়া বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বদ্বীপ পরিকল্পনা 2100 এবং বাংলাদেশের স্থায়িত্বশীল উন্নয়ন বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখেন তারা। 2 দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পরিবেশ বিশেষজ্ঞ, সরকারি বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন। এতে বদ্বীপ পরিকল্পনার তথ্য উপাত্ত ও বিনিয়োগ পর্যালোচনা করা হবে। এ সময় বক্তারা বলেন, এর মধ্য দিয়ে বদ্বীপ পরিকল্পনার বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করে তার সমাধানে আরও উপযোগী পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা হবে। সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম সহ পরিবেশ বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। এবং 2100 সালে রিজিওনাল ইস্যুজ ইভেন লোকাল ইস্যুজ। থ্যাংক ইউ ভেরি মাচ। উন্নয়ন চলছে বিভিন্ন ক্ষেত্রে, তার একটা প্রকাশ তো আমরা বাস্তু পরিবেশে দেখি। এই ধরনের ফিজিক্যাল প্ল্যান অত্যন্ত সুচিন্তিত হওয়া খুবই জরুরি। আবহাওয়ার আনুকূল্য থাকলেই সেখানে মানুষ, সেখানে সভ্যতা, সেখানে বিকাশ। আমরা একটা অত্যন্ত বড় সমস্যার সামনে দাঁড়িয়ে, এর একটা পথ বের করতে হবে এবং একটা পাবলিক হিয়ারিং, যারা স্টেক হোল্ডার্স, যারা নানান ভাবে এর দ্বারা উপকৃত বা অপকৃত হবে, তাদের মতামত শোনা, তারা কোথাও বিপন্ন কিনা, এই জিনিসটা জানা দরকার। এটা স্পষ্ট হওয়া দরকার, তাহলে পরে স্বচ্ছতা আসবে।